এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত গাড়িবহর যার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, যা সম্ভবত আমেরিকার প্রেসিডেন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই গাড়িবহরে পারমাণবিক বোমা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যদি পরিবহনের সময় গাড়িবহরে হামলা হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ভুল মানুষের হাতে পড়তে পারে, যার ক্ষতি শুধু একটি দেশের নয়, পুরো পৃথিবীর মানুষের হতে পারে। এজন্য এর নিরাপত্তায় কোনো ধরনের আপোষ করা হয় না। আমেরিকা বা রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশ এই পারমাণবিক বোমাগুলো যেভাবে স্থানান্তর করে সেটা খুবই গুরুত্বপূর্ণ। গাড়িবহরে যদি হামলা হয়, তাহলে সিকিউরিটি এজেন্টরা কিভাবে পারমাণবিক বোমার নিরাপত্তা নিশ্চিত করে। দৃষ্টিকোণ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, দুনিয়াতে বর্তমানে 12,515টি নিউক্লিয়ার বোমা রয়েছে, যার মধ্যে 41% শুধুমাত্র আমেরিকার কাছেই আছে। এই সমস্ত অস্ত্র পুরো আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যেগুলো সচল বোমা সেগুলো ইউএস এয়ারফোর্স, মিলিটারি এবং নেভির সাবমেরিনে আছে, কিন্তু এগুলো ছাড়াও আরও হাজার হাজার বোমা সংরক্ষিত অবস্থায় আছে। অর্থাৎ এগুলো ব্যাকআপ অস্ত্র, যা পুরো উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়ার অস্ত্রগুলো এক জায়গায় রাখা হয় না কেন? নিউক্লিয়ার অস্ত্রগুলো সবসময় দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রাখা হয় এবং এই গোপন তথ্য খুবই সেন্সিটিভ। এমনটা করা হয় কারণ যদি শত্রুপক্ষ হামলা করে, তাহলে যেন সব বোমা একসাথে ধ্বংস করতে না পারে। বোমাগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখার সুবিধা হলো, শত্রুরা হামলা করলে তারা সব নিউক্লিয়ার বোমা একসাথে নষ্ট করতে পারবে না। ফলে সারা দেশের বিভিন্ন স্থানে থাকা নিউক্লিয়ার বোমাগুলো আত্মরক্ষার জন্য বেঁচে যাবে। যখন নিউক্লিয়ার অস্ত্রগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে, তখন সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে কেন? এর প্রধান কারণ হলো রক্ষণাবেক্ষণ। সেনাবাহিনীর ব্যবহার করা অস্ত্রের রক্ষণাবেক্ষণ যেমন খুবই জরুরি, তেমনি পারমাণবিক অস্ত্রেরও রক্ষণাবেক্ষণ করাও জরুরি। সাধারণত যুদ্ধের সরঞ্জামগুলো সবসময় সচল অবস্থায় থাকে না এবং অস্ত্রগুলোও সবসময় ব্যবহার করা হয় না, তাই পড়ে থাকলে এগুলোর যান্ত্রিক অংশগুলোতে মরিচা পড়ে যেতে পারে। এছাড়া বিশেষ করে পারমাণবিক অস্ত্রের মধ্যে থাকা প্লুটোনিয়াম বা ইউরেনিয়ামের গুণগত অবস্থা সম্পর্কে খেয়াল রাখা খুবই জরুরি, যাতে যখন এগুলো ব্যবহার করার সময় আসবে তখন এগুলো যেন ঠিকমতো কাজ করে। তাই নিয়মিতভাবে এসব পারমাণবিক বোমার রক্ষণাবেক্ষণ করা হয়। নিউক্লিয়ার বোমাগুলো সাধারণত বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে ইনস্টল করা হয়, কিন্তু তাদের রক্ষণাবেক্ষণ প্রয়োজন হলে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হয়। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই সমস্ত নিউক্লিয়ার অস্ত্রের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি আলাদা ফেডারেল এজেন্সি রয়েছে, যার নাম ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। স্ট্র্যাটেজিক লোকেশন থেকে নিউক্লিয়ার অস্ত্র সরানোর জন্য আরও অনেক কারণ রয়েছে। যেমন গোয়েন্দা সংস্থা যদি নিউক্লিয়ার অস্ত্রের অবস্থান ফাঁস হওয়ার তথ্য পায়, অথবা যদি কেউ এসব অস্ত্রের অবস্থান মিলিয়ে ফেলে, তখন সেগুলোকে দ্রুত ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় এবং নতুন করে আবার গোপন স্থানে রাখা হয়। ওই জায়গাগুলোর নিরাপত্তা এতটাই কঠোর এবং নিখুঁত থাকে যে অনুমতি ছাড়া সেখানে ঘোরাঘুরি করাও সম্ভব নয়। কিন্তু যখন বোমাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়, তখন পুরো শহরকে ধ্বংস করতে সক্ষম এই অস্ত্রটিকে সাধারণ রাস্তাগুলো দিয়েই নিয়ে যাওয়া হয়, যে রাস্তা প্রতিদিন সবাই ব্যবহার করে। যতক্ষণ পর্যন্ত এটি গোপন জায়গায় থাকে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু রাস্তায় আসলে এর নিরাপত্তা অনেক জটিল হয়ে যায়। এই কাজটি করার জন্য আমেরিকা সরকার একটি পুরো এজেন্সি তৈরি করে রেখেছে, যাদের কাজ হলো নিউক্লিয়ার অস্ত্রের সুরক্ষা নিশ্চিত করা। এই যে মিলিটারি কনভয়গুলো আপনি দেখছেন, যখন আমেরিকাতে নিউক্লিয়ার অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের সময় হয়, তখন এই মিলিটারি প্রোটোকল ব্যবহার করা হয়। দেখতে এটা এত বড় গাড়িবহর যেন কোনো ভিআইপিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিআইপি ছাড়া এমন নিরাপত্তার কথা মানুষ ভাবতেই পারে না। এই গাড়িবহরের সংখ্যা ভিন্ন হতে পারে, কারণ এটা নির্ভর করে পারমাণবিক বোমার সাইজ কত বড় এবং এর গন্তব্য কত দূর। পুলিশের গাড়িগুলো থাকে, যাদের কাজ হলো ব্যস্ত রাস্তা ফাঁকা করে কনভয়কে নিরাপদে চালিয়ে নিয়ে যাওয়া। এই পুলিশের গাড়িগুলোর মাঝে অন্যান্য গাড়িগুলো আসলে কনভয়ের অংশ। প্রধান ট্রাকের পাশে মোটামুটি নির্দিষ্ট দূরত্বে এগুলো একসাথে চলতে থাকে, যেগুলোকে ইংরেজিতে বিয়ার ক্যাট বলা হয়। এগুলোকে শুধু বুলেট প্রুফ গাড়ি বললে কম হবে, কারণ এগুলো তার চেয়ে অনেক বেশি সুরক্ষিত। প্রতিটি বিয়ার ক্যাট গাড়িতে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট থাকে, যাদের কাজ হলো কনভয়কে আক্রমণ থেকে রক্ষা করা এবং একই সাথে পাল্টা আক্রমণ করা। এসব বিয়ার ক্যাট গাড়িতে জায়গায় জায়গায় আপনি ছোট ছোট পকেট জানালা দেখতে পাবেন। এই পকেট জানালার মাধ্যমে এজেন্টরা বাইরে বের না হয়েই ভিতর থেকে গুলি চালাতে পারে।
এই এজেন্টরা কোনো সাধারণ মানুষ নয়, বরং প্রশিক্ষিত কমান্ডো যারা হাতে পিস্তল, শটগান এবং অ্যাসাল্ট রাইফেল সহ লাখ রাউন্ড গুলি নিয়ে থাকে। যদি তারপরও কিছু না হয় তবে গাড়ির উপরে বিশাল অটোমেটিক মেশিন গানও থাকে। তবে এগুলো সবই শুধু বিপদের সময় ব্যবহার করা হয়, যদি কখনো পারমাণবিক অস্ত্রে ট্রাকের উপর হামলা হয়। পারমাণবিক বোমা নিয়ে যাওয়ার সময় এই এজেন্টরা প্রতিটি ছোট ছোট জিনিসের উপর নজর রাখে এবং একে অপরের সঙ্গে শেয়ার করে। কনভয়ের গাড়িগুলো একে অপরের সাথে রেডিওর মাধ্যমে সংযুক্ত থাকে। এই রেডিও সংযোগ 3টি আলাদা চ্যানেলের মাধ্যমে ঘটে। এক চ্যানেলে সবসময় বিয়ারক্যাট গাড়িগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং একসাথে মিলে চলে, যাতে আক্রমণের সময় এরা একসাথে সিদ্ধান্ত নিতে পারে। অন্য চ্যানেলে বিয়ারক্যাটের এজেন্টরা তাদের কনভয়ের কাছ থেকে আপডেট নেয়। নিয়ম অনুযায়ী নিউক্লিয়ার কনভয়ে 7টি গাড়ি থাকতে হবে, 5টি ট্রাকের সাথে থাকবে এবং বাকি 2টি 1 কিলোমিটার সামনে থাকে। কিছু মিনিট পর পর সামনে থাকা গাড়ি দুটি প্রধান কনভয়কে পরিস্থিতি জানায়। যোগাযোগকে আলাদা আলাদা চ্যানেলে ভাগ করার উদ্দেশ্য হলো, যদি আক্রমণকারীরা একটি রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে দেয় অথবা প্রধান কনভয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সামনে থাকা 2টি গাড়ি নিজেদের আলাদা চ্যানেল ব্যবহার করে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারবে। এর পাশাপাশি পুরো কনভয়টি জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত থাকে। নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মীদের কাজ হলো জরুরি পরিস্থিতিতে কনভয় পরিচালনা করা এবং সাথে সাথে দ্রুত সাহায্যের জন্য ব্যাকআপ ফোর্সের ব্যবস্থা করা। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে নিয়ন্ত্রণ কেন্দ্র যে অতিরিক্ত ফোর্স পাঠাবে তারা কনভয়টির সঙ্গে একটি বিশেষ সিক্রেট কোড অনুযায়ী যোগাযোগ করবে, সেটা পুলিশ হোক বা অন্য কিছু। মিলিটারি কন্ট্রোল সেন্টার এই 2 বাহিনীকে আলাদা আলাদা কোড ওয়ার্ডের মাধ্যমে এনক্রিপ্টেড রেডিও লিঙ্কে তথ্য দেবে। ঘটনাস্থলে পৌঁছানোর পর 2 বাহিনী একে অপরের উপর বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের গোপন কোড মিলে যাচ্ছে। এটা শুধুমাত্র এই কারণে করা হয় যাতে কোনো আক্রমণকারী জাল পুলিশ অফিসার সেজে নিউক্লিয়ার অস্ত্র পর্যন্ত পৌঁছাতে না পারে। আর যে ট্রাকটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা কোনো সাধারণ ট্রাক নয়, কারণ এই ট্রাকের জন্যই এত নিরাপত্তা ব্যবস্থা। নিউক্লিয়ার অস্ত্র পরিবহন করতে এটা কাস্টমাইজ করা হয়, মানে বিশেষভাবে ডিজাইন করা হয়। ট্রাকের বডি হার্ড স্টিল দিয়ে তৈরি, যার উপরে সাধারণ যন্ত্রপাতি কাজ করে না। এটা গ্রাইন্ডার দিয়ে কাটা যাবে না, ড্রিলিং মেশিনও এতে কাজ করবে না, আর বড় দুর্ঘটনা হলে এর বডিতে কোনো ফাটলও ধরবে না। যদি এটাকে আগুনেও ফেলা হয় তাহলে এর বডি কয়েক ঘন্টা ধরে ভিতরের নিউক্লিয়ার ওভেনকে নিরাপদ রাখতে পারে। ড্রাইভার কেবিনের কথা বললে এটা বুলেট এবং বোমা প্রুফ, আর এর দরজা যা কিছুই হোক শুধু ভিতর থেকে খোলা যায়। ট্রাকের এসব সুবিধা যেমন আক্রমণকারীদের থেকে রক্ষা করে, তেমনি এর একটা ক্ষতিকর দিকও আছে। এর ওজন সাধারণ ট্রাকের থেকে অনেক বেশি, প্রায় 25,000 কেজির সমান। এই কারণে আক্রমণের সময় ট্রাকটা বেশি দ্রুত চলতে পারে না এবং তীক্ষ্ণ টার্নও নিতে পারে না। কিন্তু এই দুর্বলতার পেছনে লুকানো আছে আরেকটি নিরাপত্তা ফিচার। যদি কোনোভাবে আক্রমণকারী ট্রাকটা দখল করে নেয় এবং এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ট্রাকের এক্সেলে লাগানো বিস্ফোরক ফেটে যাবে, যার ফলে কন্টেনারটি ট্রাকের চাকা থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে। এখন যেহেতু এর ওজন অনেক বেশি, তাই এটা চাকা ছাড়া টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি ট্রাকের মধ্যে নিউক্লিয়ার অস্ত্রের কথা বলি, তাহলে এর কন্টেনার খুলতে কারো অ্যাক্সেস থাকে না, এমনকি কনভয়ের এজেন্টদের কাছেও না। এতে ইলেকট্রনিক লক লাগানো আছে, যার ইলেকট্রনিক চাবি শুধুমাত্র ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছেই থাকে। যা হোক, যদি কেউ ট্রাকের কার্গোতে জোর করে ঢুকতেও পারে, তাহলে কন্টেনারের মধ্যে তাদের স্বাগতম জানাবে একটি স্বয়ংক্রিয় স্প্রে গান। এটি খুবই ঘন এবং চিটকানো কেমিক্যাল স্প্রে করে। যখন এটা কারো উপরে পড়ে তখন এর আঠালো উপাদান মানুষকে সহজে চলাফেরা করতে দেয় না, অর্থাৎ তার গতিবিধি আটকে দেয়। এরপরও যদি কন্টেনারে কেউ থেকে থাকে তাহলে তার উপর তৎক্ষণাৎ ইলেকট্রিক শক লাগবে। কন্টেনারের গায়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, যার ভোল্টেজ ঘরের বিদ্যুতের থেকেও 6 গুণ বেশি। আর হ্যাঁ, জানিয়ে রাখি, এই পুরো গাড়িবহরকে সবসময় 2টো হেলিকপ্টার নজরদারি করে। যখন হেলিকপ্টারের ফুয়েল কমতে শুরু করে, তখন প্রথমে 2টো হেলিকপ্টার এগুলোকে রিপ্লেস করে, তারপর তারা তাদের পজিশন ছেড়ে চলে যায়। এই হেলিকপ্টারগুলোর মধ্যেও আলাদা করে ব্যাকআপ ফোর্স থাকে এবং তারা নিউক্লিয়ার অস্ত্র রক্ষা করার জন্য যে কোনো সীমা পার করতে প্রস্তুত থাকে। এই সমস্ত সিকিউরিটি ফিচারের কারণ হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভুল হাতে পড়বে না। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র পরিবহন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটিও কনভয়ে দুর্ঘটনা ঘটেনি।
আশা করি দৃষ্টিকোণের এই ভিডিওটি আপনারা লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরের দারুণ একটি ভিডিওতে।